আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়। হামাস অস্ত্র না ছাড়লে আমরাই নিরস্ত্র করব, ট্রাম্পের হুঁশিয়ারি। পাকিস্তানের সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক কোন দিকে যাচ্ছে? আরও 2 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। ইসরায়েলে ডিএনএ পরীক্ষা। রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, মোদি তাকে আশ্বস্ত করেছেন বলে দাবি ট্রাম্পের। প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল, খাজা আসিফ। আবারও ভেনেজুয়েলার উপকূলে নৌযানে হামলা, যুক্তরাষ্ট্রের নিহত 6। এই সংস্কারের কোনো আইনগত বৈধতা নেই, মানুষের সমর্থন নেই জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেমেছে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ, তবে শান্তি ফেরেনি। একে তো ফিলিস্তিনিরা নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না, এরপর আবার চুক্তি অনুযায়ী এখনও গাজায় নির্ধারিত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবারের সংকট কাটছে না। বুধবার ছিল যুদ্ধবিরতির 6ষ্ঠ দিন। আগের 5 দিনে চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে হামাস মৃত জিম্মিদের ফেরত পাঠাতে দেরি করেছে এমন অজুহাত তুলে ইসরায়েল জানায়, গতকাল থেকে নির্ধারিত পরিমাণের অর্ধেক অর্থাৎ প্রতিদিন 300 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে তারা। যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত যেসব মানুষ গাজা নগরীতে ফিরেছেন তারা পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়েছেন। হামাস অস্ত্র না ছাড়লে আমরাই নিরস্ত্র করব, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে বলপ্রয়োগের নিরস্ত্র করার হুমকি দিয়েছেন। গাজা উপত্যকার উপর আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে হামাস যখন শত্রুর সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, সেই সময় এমন মন্তব্য করলেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপে গত মঙ্গলবার ট্রাম্প বলেন, হামাস যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অস্ত্র না ছাড়লে আমরাই তাদের নিরস্ত্র করব, আর তা হবে বলপ্রয়োগ। তবে কবে নাগাদ হামাস অস্ত্র ত্যাগ করবে সেই বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। ট্রাম্পের এমন মন্তব্যের পর তার শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ আর অন্ধকারাচ্ছন্ন হল বলে মনে করছেন কেউ কেউ। কেননা গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার একটি শর্ত হল হামাসের অস্ত্র সমর্পণ। এই শর্ত নিয়ে এখনও হামাস ইসরায়েল সমঝোতা হয়নি। তবে সম্প্রতি ট্রাম্প বলেছেন, গাজায় শৃঙ্খলা বজায় রাখার জন্য হামাসকে স্বল্প সময়ের জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি। গাজার বিভিন্ন এলাকায় এখন আইন শৃঙ্খলা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের হামলা না চললেও গত কয়েকদিনে হামাসের সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাকিস্তানের সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক কোন দিকে যাচ্ছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এপ্রিলে যখন আফগানিস্তান সফরে গিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন, তখন রাজনীতি বিশ্লেষকেরা বলেছিলেন, শত্রুতে পরিণত হওয়া দুই পুরনো মিত্র দেশ হয়তো নিজেদের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করতে চাইছে। চীনের মধ্যস্থতায় মে ও আগস্ট মাসে আরো 2 দফা বৈঠকে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছিল। কিন্তু গত সপ্তাহে বিরোধপূর্ণ সীমান্তগুলোতে দুই দেশের তীব্র সংঘর্ষ কূটনৈতিক ওই প্রচেষ্টাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। ইসলামাবাদ বলেছে তারা 2 শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে তালেবান সরকার বলছে তারা 58 পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। উভয় পক্ষে হতাহতের এই সংখ্যা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে বছরের শুরুতে দুই প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা কতটা ভঙ্গুর ছিল। তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ, তালেবান সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা সীমান্ত পেরিয়ে আক্রমণ চালাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। তালেবান সরকার বলেছে কাবুলে ওই হামলা এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি প্রদেশে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। তালেবান সরকারের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। কাবুলে ওই হামলায় পাকিস্তান নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। বৃহস্পতিবারের ওই হামলা নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যে শনিবার রাতে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান সরকার স্বীকার করেছে সংঘর্ষে তাদের অন্তত 23 সেনা নিহত এবং 29 জন আহত হয়েছেন। দেশটি আরও বলেছে তারা আফগান ভূখণ্ডে 21টির বেশি সেনা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাত ও বুধবার ভোরেও কান্দাহারে হামলার ঘটনা ঘটে, সেখানে 15 জনে আফগান নিহত হন।
আরো 2 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। ইসরায়েলের ডিএনএ পরীক্ষা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গতকাল বুধবার আন্তর্জাতিক সংস্থা রেডক্রস গাজা উপত্যকা থেকে হামাসের ফেরত দেওয়া আরো 2 জিম্মির মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি জিম্মি হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ওই মরদেহগুলো হস্তান্তর করেছে। এর আগে গত সোমবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ এবং গত মঙ্গলবার 3 ইসরায়েলি জিম্মির মরদেহ বুঝে পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েল। তবে গতকাল রাতে হস্তান্তর করা 2টি মরদেহের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য ওই 2 মরদেহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায়। ইসরায়েল থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় তারা। এর অংশ হিসেবে সোমবার থেকে জিম্মিদের মুক্তি দিচ্ছে তারা। ইসরায়েল ওয়াশিংটনকে বলে দিয়েছে গাজা থেকে সব জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপ এগোতে পারবে না। চুক্তি অনুযায়ী হামাসের 28 টনের মরদেহ হস্তান্তর করার কথা। সোমবার থেকে এ পর্যন্ত মাত্র 9টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। মূলত 10টি মরদেহ হস্তান্তর করা হয়েছিল। রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, মোদি তাকে আশ্বস্ত করেছেন বলে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প আরও বলেন পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবেন, কারণ ওয়াশিংটন মস্কোর জ্বালানি আয়ের উৎস বন্ধ করার প্রচেষ্টা জোরদার করেছে। রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির 2টি বৃহত্তম ক্রেতা দেশ হল ভারত ও চীন। ইউক্রেন আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ক্রেতারা রুশ তেল কেনা বন্ধ করে দেয়। তখন রাশিয়া বাধ্য হয়ে তেল কম দামে বিক্রি করতে শুরু করে, আর তারপরও এই সুযোগ নিচ্ছে ভারত ও চীন। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প। তিনি ভারতের অপরিশোধিত তেল কেনা নিরুৎসাহিত করতে দেশটির যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর শুল্ক আরোপ করেছেন। এর উদ্দেশ্য মস্কোর উপর চাপ সৃষ্টি করে ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তির পথে আনতে বাধ্য করা। ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এতে আমি খুশি ছিলাম না। আজ মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আর রাশিয়া থেকে তেল কিনবেন না। তিনি আরো বলেন এটা একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও এই একই কাজ করতে রাজি করাবো। মোদি সত্যিই ট্রাম্পকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি। প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল, খাজা আসিফ। নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল, অর্থায়নও হচ্ছে সেখান থেকে। আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেন, আর সে কারণেই আফগানিস্তানের সাথে 48 ঘণ্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে গত শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দুদেশের সীমান্তবর্তী এলাকায়। চলে রবিবার সকাল পর্যন্ত। আবার বুধবার বড় ধরনের সহিংসতায় জড়ায় 2 দেশ। এ পর্যন্ত 58 পাকিস্তানি সেনা হত্যার দাবি করেছে কাবুল, বিপরীতে 200-ও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের। আবারও ভেনেজুয়েলা উপকূলে নৌযানে হামলা, যুক্তরাষ্ট্রে নিহত 6। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের দিকে মাদক বহনকারী সন্দেহে আরেকটি নৌযানে হামলায় 6 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। এ ধরনের অভিযানে এখন পর্যন্ত অন্তত 27 জন নিহত হয়েছে। প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্রকে চোরাচালানকৃত মাদক থেকে সুরক্ষিত রাখতেই এসব হামলা চালানো হচ্ছে। তবে বহু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন বিদেশি বা আন্তর্জাতিক জলসীমায় এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ কতটা বৈধ, যাদের জিজ্ঞাসাবাদ বা আটক করা হয়নি। ট্রাম্প জানান সর্বশেষ হামলাটি আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়। তিনি বলেন নৌযানটি মাদক পরিবহনে জড়িত ছিল, অবৈধ সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং এটি একটি স্বীকৃত সন্ত্রাসী রুট ধরে চলাচল করছিল। যুক্তরাষ্ট্র এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলীয় ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং গত 2 সেপ্টেম্বর প্রথম হামলার পর থেকে একাধিক স্পিডবোট ধ্বংস করেছে। ঘটনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর সঙ্গে উত্তেজনা বেড়েছে। তিনি সামরিক মহড়া ঘোষণা করে দেশ জুড়ে সতর্কতা জারি করেছেন এবং দাবি করেছেন মার্কিন নৌবাহিনীর এই মোতায়েন তাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে করা হচ্ছে।
এই সংস্কারের কোনো আইনগত বৈধতা নেই, মানুষের সমর্থন নেই জিএম কাদের। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে তা সম্পূর্ণভাবে সংবিধানের বাইরে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, এই সংস্কার বর্তমান সংবিধান পরিপন্থী। যেহেতু বেশিরভাগ মানুষের এতে সমর্থন নেই, সেখানে এই সংস্কার কার্যকর হবে না। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জিএম কাদের কাকরাইলের কার্যালয়ে হামলা ভাঙচুর, দলীয় কর্মসূচি ধারাবাহিকভাবে বাধা দেওয়া, দল ও লাঙল প্রতীক নিয়ে ষড়যন্ত্র করা, সরকারের নানা ব্যর্থতা